নমস্কার, আমি মুনমুন সেন আপনাদের এই শুধু তোমাকে চাইয়ের আসরে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে নানান রকমের কথা হবে, কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু ঝাল, আর কখনো কখনো একটু টক। শুধু তোমাকে চাই। আমাদের আজকের অতিথি একটা অল্প বয়সী ছেলে, যে কলকাতা থেকে গিয়ে বম্বেতে প্রচুর নাম করেছে মিউজিক ওয়ার্ল্ডে। আপনার আমার বাবুল সুপ্রিয়। নমস্কার বাবু, নমস্কার। শুভ বিজয়া বাবুল। শুভ বিজয়া। আপনাদের সবাইকে বাবুল সুপ্রিয়র অনেক অনেক নমস্কার এবং অফকোর্স শুভ বিজয়া। আমার আশীর্বাদ, কলকাতার প্রত্যেকের আশীর্বাদ, তোমার ঠাকুরদাদার আশীর্বাদ তোমার প্রতি আছে। আমি শুনেছি ছোটবেলা থেকে তোমার ঠাকুরদাদার কাছে তুমি গান শিখেছো, তাই? দ্যাটস রাইট। আমি কলকাতার কাছে, অর্থাৎ স্পেসিফিক্যালি বলতে গেলে হুগলি জেলার ব্যান্ডেল শহরে বড় হয়েছি। আর ব্যান্ডেল চার্চের খুব কাছে, একদম গঙ্গার ধারে আমাদের বাড়ি ছিল। ছোট থেকেই একদম গান বাজনার একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আমি বড় হয়েছি। কে কে গাইতেন? সবাই গাইতেন। আমার ঠাকুরদাদা তো ইনফ্যাক্ট বাণীকণ্ঠ নির্মলচন্দ্র বড়াল, উনি আগেকার দিনের নামকরা পোয়েট এবং কম্পোজার ছিলেন। প্লাস আমার বাবা, আমার কাকা, আমার পিসিরা, আমার ভাই বোন, সবাইকে আমি ছোট থেকেই গাইতে শুনেছি। এবং আমি যে একজন গায়ক হব বা আমি যে গান গাইতে জানি, এই ব্যাপারটা আমি কোনোদিন রিয়েলাইজ করিনি, কারণ ছোট থেকে আমি গান গাইছি। লেটার অন আই কেম টু নো দ্যাট আই এম আ সিঙ্গার, বাট লেভেলটা তাই ছিল না। ছোট থেকে পড়াশোনা করতে একটু তো করেছি পড়াশোনা, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্টালি। আমি ডন বস্কোতে পড়েছি, তারপরে কলকাতা সিটি কলেজ থেকে আমি বিকম অনার্স গ্র্যাজুয়েট হয়েছি 1991-এ। আর কলেজ স্কুল করার সময় ওই পুরো সময়টাতেই প্রতি বছরে ট্যালেন্ট কন্টেস্ট স্কুলে যখন হতো, কলেজে যখন হতো, নাম দিতাম। একটু আধটু প্রাইজ টাইজও জিতেছি। যদি আপনারা কি আমার বাড়িতে কখনো আসেন, দেখবেন বাবা খুব যত্ন করে সব সাজিয়ে রেখেছে সামনের আলমারিতে। বাট দ্যাটস ভেরি সুইট পিরিয়ড which I really think of a lot nowadays. তুমি যে এত ট্যালেন্টেড ছিলে, বাড়ি থেকে কেউ ভাবেনি যে তোমাকে সিঙ্গিং প্রফেশনে পুশ করবে? না, এটা একটা নরমাল ব্যাপার। কেউ ট্যালেন্টেড কিনা, আমি ট্যালেন্টেড কিনা সেটা আমি সে সম্বন্ধে কিছু বলবো না। তবে আজকে স্টেজে যখন ফাংশন করতে যাই, দেখি মা বাবারা আসছে, একটা 4 বছরের মেয়ে গান গাইছে, 16 বছরের মেয়ে গান গাইছে, দিদি আপনি ওদের জন্য একটু সাহায্য করুন বম্বেতে যাবার জন্য কি কিছু। তো তোমার ফ্যামিলিতে এই ব্যাপারটা ছিল না? অফকোর্স ছিল। তবে আমি এই জন্য আমার বাবা মাকে খুব একটা দোষ অবশ্য দিই না। আমি ট্যালেন্টেড কিনা সে সম্বন্ধে আমি কিছু বলবো না। তবে আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলায় ট্যালেন্ট ব্যাপারটা অনেকটাই নাম করার সঙ্গে যুক্ত। যদি আপনার নাম হয় আপনি ট্যালেন্টেড, যদি আপনার নাম না হয় ইউ আর নট ট্যালেন্টেড। দ্য পয়েন্ট ইজ, সঙ্গীত বা গানটা চিরকালই আমার সঙ্গে ছিল। আই হ্যাভ বিন গ্রোয়িং উইথ মিউজিক, উইথ সিঙ্গিং রাদার, ছোট থেকে। না ক্লাসিক্যাল নয়, আমার ঠাকুরদাদা বুঝেছিলেন এর দ্বারা ক্লাসিক্যাল হবে না। আমি ক্লাসিক্যাল মিউজিক আমাকে কোনোদিনই টানিনি। লাইট গান যেরকমই আমি শুনতাম। কি করে কলেজ ফাংশন করে যখন যা শুনতাম গাইতাম। এমনিতে ফাংশনে যেতে তুমি? যা শুনতাম হয় পাড়ায় ফাংশন হয় সেরকম? না, পাড়ায় ফাংশন আমি ছোটবেলায় কোনোদিনই গাইনি। তবে বাড়িতে আমার ঠাকুরদাদার কম্পোজিশন শিখতাম রোজ, পরের দিন সেটা ওনাকে গিয়ে শোনাতে হতো। কখনো কিশোর কুমারের ইউডলিং ভালো লাগতো, গিয়ে করতাম, বলতে এটা কি করছিস? এটা কিশোর কুমার করো, ভালো তো আরেকবার শোনাতো। এরকম ভাবে আমি যা শুনেছি সেটাকে ইমিটেট করেছি। আর যেটা আমি আপনাকে বলছিলাম, ছোটবেলা থেকেই গান আমার সঙ্গে আছে। সাকসেস হয়তো একটু আধটু আমি এখন পেয়েছি, তবে এটা চলেও যাবে, তবে গানটা কিন্তু আমার সঙ্গেই থেকে যাবে। দ্যাট আই বিলিভ ইজ গডস। It's a very nice humble way of thinking. আমরা আশা করব যে চিরকাল তোমার কাছে থাকবে আর তুমি আরো বড় হবে, আরো বড় নাম করবে। স্কুল, কলেজ, ব্যাংকে চাকরি, তাই না? হ্যাঁ, আমি কলকাতায় একটা বেশ নামি বিদেশি ব্যাংকে চাকরি পেয়েছিলাম 1991-এ। 2 বছর চাকরি করেওছি। এত ভালো ছেলে, লক্ষ্মী বাঙালি ছেলে, পড়াশোনা করলে, চাকরি পেলে, বিয়ে না করে বম্বে পালিয়ে আসে? বিয়ে করলে তো পালাতে পারতাম না, কারণ কলকাতায় যদি বিয়ে করতাম, আমার স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের, ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড চার্টার আমাকে পে করা উচিত, আমি প্রায় ইন্টারভিউতে ওই ব্যাংকের নাম করি। তো কলকাতায় যদি আমি বিয়ে করতাম, তাহলে আমার চাকরির এগেইনস্টেই আমার বিয়েটা হতো, রাইট? Probably my wife wouldn't have allowed me to get into this struggle in Bombay. But you were prepared to struggle. এই না যে তুমি কলকাতায় থেকে কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা ফিউচার চেয়েছিলে,
ওখানে কাউকে বলেছিলে ছবিতে তোমাকে? প্রচুর লোকের কাছে আমি গেছি, প্রচুর লোকের কাছে আমি অ্যাপ্রোচ করেছি। ইনফ্যাক্ট বম্বেতে আসার 1 বছর আগে আমি কলকাতা, আমি কোনো পার্টিকুলার কনসার্নের নাম নিতে চাই না, তবে অত্যন্ত প্রেস্টিজিয়াস যে মিউজিক কম্পিটিশনটা হয় তার মধ্যে প্রথম 20 জনের মধ্যে আমি আসিনি। এবং আমার মনে আছে আমি বেরিয়ে আমি মাকে বলেছিলাম, মা, আই ডোন্ট বিলিভ ইন হোয়াট দে জাজড বিকজ আই বিলিভ ইন মাইসেলফ। আর দেখুন, আমি ক্যালকাটা ছেড়ে বম্বে এসেছিলাম বিকজ আমার মনে হয়েছিল যে ভালো গাই কি খারাপ গাই সেটা অন্য প্রশ্ন, আমি যেটা করতে চাই সেটা আমি আদৌ করতে পারবো কি না এটা দেখাটা আমার মনে হয় উচিত। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট ওয়াই আই লেফট ক্যালকাটা। আই হ্যাড একটা জেদ নিয়ে সবকিছু ছিল কলকাতাতে। এবং একটা সময় ছিল যখন আমি অত্যন্ত ডিপ্রেসড এবং দুঃখী ছিলাম। আমার মনে হয়েছিল যে আমার আশপাশের লোকজন ভাবছে যে আমার অত্যন্ত খুশি হওয়া উচিত, বাবা আমার একমাত্র ছেলে, খাওয়া পড়ার অভাব নেই, ভালো চাকরি করছি, তো আই শুড বি ভেরি হ্যাপি। বাট ওয়েন আই ওয়াজ নট হ্যাপি ইন স্ট্যান্ডার্ড চার্টার্ড। বাট কলকাতা ছেড়ে বম্বেতে এসে তারপরে তো সুখী হলে। এবার ওর বম্বেতে কি এক্সপিরিয়েন্সেস, কিভাবে স্ট্রাগল করেছিলে তুমি? খুব স্ট্রাগল করতে হলে এসে? স্ট্রাগল কথাটা খুব রিলেটিভ। তার কারণ হচ্ছে স্ট্রাগল আমি আগেও করেছি, স্ট্রাগল আমি এখনও করছি, তার প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। ধরুন তখন আমি শুরুর দিকে আমার স্ট্রাগলটা যতটা আর্টিস্টিক ছিল ততটাই ফিনান্সিয়াল ছিল। কারণ আমি এমন একটা জিনিস ছেড়ে এসেছিলাম যে আমি যদি কখনো বাড়িতে ফোন করে বলতাম যে আমার একটু প্রবলেম আছে, টাকা পাঠাও বা এরম, তাহলে আমাকে যেটা ইমিডিয়েটলি শুনতে হতো সেটা হচ্ছে, কেন করছিস এরকম, ফিরে আয়, এত ভালো চাকরি কেন? বলনি কোনোদিন? I couldn't have said that. I would have loved to, but I knew my mom and dad probably would have supported me, but I didn't want them কি ও টেনশনে থাকুক। আর আইরনি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চাকরি ছেড়ে চলে আসলে, সেটা সত্যি কথা। এবং যেহেতু আমি ব্যাংকের চাকরিটা ছাড়িনি, ইনফ্যাক্ট আমি চাকরিটা ছাড়িনি, আমি 1 বছরের ছুটি নিয়েছিলাম। সেটা একটা, ইট ওয়াজ লাইক a way to convince my father that চিন্তা করো না, আমার পাগলামিটা 1 বছরের, আমি না পারলে, ওরা বেশিরভাগ লোকই শিওর ছিল যে আমি পারবো না, যে আমি ফিরে এসে আবার ব্যাংকের চাকরিটা জয়েন করবো। কিন্তু আমি জানতাম যে, বা ভেবেছিলাম যে ব্যাংকে আমি মাসে যা রোজগার করি, বম্বেতে 1 বছর থাকার সুযোগ পেলে যেন তেন প্রকারে আমি সেটা করে নিতে পারবো। এবং যদি চাকরি ছেড়ে চলে আসতাম, মাই ফাদার প্রবাবলি উড হ্যাভ গটন হার্ট অ্যাটাক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। তুমি বম্বেতে কার কাছে গেলে প্রথম সাহায্যের জন্য? আই রিয়েলি ডিডন্ট নো এনিওয়ান ইন বম্বে। আমার একজন বন্ধু ছিল, আমার উত্তরপাড়ারই একজন বন্ধু ছিল, সে তার দিদি বাড়ির অ্যাড্রেস আমাকে দিয়েছিল চেম্বুরে, এইচপি নগরে। সেখানে গিয়ে আমি প্রথম 2-3 দিন ছিলাম। তারপরে ন্যাচারালি চেম্বুরের সামনে একটা ছোটোখাটো লজে, একটা ছোটো ঘরের 4 জনের সঙ্গে শেয়ার করে আমার থাকতে হয়েছিল। আর যেটা আমি আপনাকে আগেই বলেছি, struggle is a legitimate part of any artist's life or career. আমি আমার শহর ছেড়েছিলাম because I had a little bit of belief on myself. I felt I can make it. করলেটা কি? সবাই জিজ্ঞেস করে, সবাই ভাবে ইটস সো ইজি, বম্বেতে চলে যাব, ফিল্ম লাইনে গান গাইবো, নাম করব, কিশোর কুমার হয়ে যাবে। হাউ ডিড ইউ ডু ইট? বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট না? দেখুন, প্রথমত তো একটা কথা বলা উচিত যে কিশোর কুমারকে নকল সবাই করতে চায়। আমি যখন কলেজে পড়তাম, কিশোর কুমার আমার আইডল। কথা না, জিনিস হচ্ছে যে তুমি এক শহরে এসে, একটা নতুন শহর, কাউকে চেনো না। দ্যাটস রাইট। তুমি শুধু তোমার জেদটা নিয়ে এসেছো, রাইট? ইউ হ্যাড কনফিডেন্স ইন ইয়োরসেলফ এন্ড জেদ। তো হাউ ডিড ইউ গেট ইনটু আ মিউজিক কোম্পানি? ছবির ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকলে কি করে? আমি যে গান গাইতে চাইবো, তোমাকে তো কাউকে বলতে হবে না, কি কাউকে তোমার হাত ধরে নিয়ে যেতে হবে যে বাবুল চলো এখানে চেষ্টা করবে, তার যদি ভালো লাগে তোমাকে কাজ দেবে। বাট সো ওই স্টেপটা কোথায় শুরু হলো? আমি এমন একটা সময় বম্বে এসেছিলাম যখন কিশোর দা, রফি সাহেবের পরে যে একটা ভ্যাকুয়াম ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট হয়েছিল, একটা খালি ছিল, সেটা শানুদা, উদিত নারায়ণ, অভিজিৎ দা, বিনোদ রাঠোর, এরা খুব এইবলি ফিল আপ করে ফেলেছিল। সুপারহিট গান তৈরি হচ্ছিল, ভালো ভালো গান হচ্ছিল। আর সেই সময় আমি কলকাতায় চাকরি করছি। ছেড়ে যখন আমি এলাম তখন কোনো স্কোপ ছিল না যে হঠাৎ লোকে বলবে, আরে বাবা, বাবুল সুপ্রিয় এসে গেছে, কোথায় ছিলে একদিন, এই নাও গান তোমার জন্য। ইট নেভার হ্যাপেন্ড অ্যান্ড ইট ওয়াজ নট টু হ্যাপেন। কারণ আমি যদি তখন বড় বড় পিকচারের খুব ভালো ভালো গান পেতাম, হয়তো আমি গান গাইতে জানতাম, কিন্তু আমার রিকোয়ার্ড এক্সপিরিয়েন্সটা ছিল না। মাইকের সঙ্গে ঠিক কী টেকনিকে গাইলে ইউ ক্যান ডু ইউর বেস্ট। যেমন টেস্ট ম্যাচ খেলতে গেলে প্রথমে রঞ্জি ট্রফি খেলা উচিত, ইটস লাইক দ্যাট। I needed this 4-5 years of initial struggle, যাতে আমি আমার এক্সপিরিয়েন্সটা বাড়াতে পারি, আমার কনফিডেন্স লেভেলটা। তুমি কি গান গাইতে?
অফকোর্স আমি বম্বেতে 92 এর নভেম্বরে এসেছি এবং তারপর থেকে শুরু থেকেই আমি টি সিরিজ, ভিনাস, টিপসের বিভিন্ন যে সমস্ত কভার ভার্সন হতো, ইজি, তুমি তখনই ওখানে ঢুকে গেলে, পৌঁছে গেলে। ওয়েল অ্যাজ আই সেড তার মানে ইন দ্য বিগিনিং, Yeah. শুরুতেই তোমার ট্যালেন্ট রেকগনাইজড হয়েছিল। ওয়েল আই গট একটা অচেনা ছেলের জন্য বম্বেতে এসে এত বড় ইন্ডাস্ট্রিতে টু হ্যাভ হিজ ট্যালেন্ট রেকগনাইজড ইমিডিয়েটলি ইজ ভেরি ডিফিকাল্ট। সেটা আমি জানতে চাইছি যে তোমার ম্যাজিকটা কোথায় শুরু হলো, দেখুন আমি বিশেষ আকাশ কুসুম ভেবে আসিনি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার লাইফে একটা গোল আছে which I might achieve maybe 15 years or 20 years from now, বাট গান গাই বলেই সেই গোলটা যে গান ওরিয়েন্টেডই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। I am a human being first and I have my certain goals to be achieved in life. What are your goals? I can't say that. But at that point of time, যখন আমি বম্বেতে এসেছিলাম, I set short term goals for myself. ধরুন আপনি নাদিম শ্রাবণের কাছে যেতে চান, হট করে কি আপনি নাদিম ভাইয়ের দেখা পাবেন? আমি তার ড্রাইভারকে কখনো সিগারেট খাওয়াতাম, কখনো পান খাওয়াতাম। সানি স্টুডিওতে ঢোকার জন্য আমাকে তার ওয়াচম্যানদের সঙ্গে আগে বন্ধুত্ব করতে। ওয়ান্স আই অ্যাচিভ দ্যাট, ওয়ান্স আই গট আ এন্ট্রি ইনটু সানি স্টুডিওস অর মেবি সাহারা, আমি দেন আই থট কি এবারে তো এটা হয়েছে, নাও লেটস থিঙ্ক অফ অ্যাপ্রোচিং নাদিম ভাই যখন আমাকে সানি স্টুডিওর সিঁড়িতে আমার সঙ্গে ফার্স্ট দেখা হলো, উনি আমাকে বোঝাচ্ছিলেন যে দেখো আমি খুব বিজি, এবছর তো তোমার সঙ্গে দেখা করা যাবে না, মিট মি আফটার, সেটা বোধহয় ফেব্রুয়ারি বা মার্চ মাস 93 এর। কিন্তু যখন ও কথা বলছে আমার হাতে ওয়াকম্যান আর ক্যাসেট রেডি ছিল, আমি বললাম যে আপনি যে সময়টা আমায় বোঝাচ্ছেন ওইটুকুনি সময়তে আমার গানটা শুনুন। আই জাস্ট স্টাক মাই হেডফোনস ইন হিজ ইয়ার্স। নাও হোয়াট কুড হি হ্যাভ ডান টু মি? হি উড হ্যাভ থ্রোন মি আউট অফ সানি স্টুডিওস। আমাকে সানি স্টুডিওর বাইরে যদি ধাক্কা দিয়ে বার করে দিত তাহলে তো কাগজে হেডলাইন হতো না যে বাবুল সুপ্রিয়কে বার করে দেওয়া হয়েছে, বিকজ আই ওয়াজ নো এন্টিটি দেন। সো মাই অ্যাপ্রোচ Sachai was very, very straightforward because I had very fixed ideas in my mind যে আমাকে আমি কি করতে চাই for myself. আমি ক্লাসিক্যাল গান কোনোদিন সেভাবে শিখিনি, ক্লাসিক্যাল গান গাইও না এবং কোনোদিন দাবিও করি না যে বিশেষ স্বরলিপি পড়ে আমি বিশেষ গান, আমি যেটা পারি সেটা আমি পারি, আর যেটা আমি পারি না, it's equally important for an artist to know what he can't. তুমি যে গল্পটা বললে না নাদিমের কাছে কিভাবে অ্যাপ্রোচ করেছিলে, এটা কিন্তু আমাদের বাঙালি ছেলে মেয়েদের কাছে একটা বিরাট এনকারেজমেন্টের ব্যাপার হবে। সো হাউ এলস, অন্য কিভাবে স্ট্রাগল করেছিলেন? আমি যে সময় এসেছিলাম কল্যাণজি আনন্দজিকে খুব ফোন করতাম। 92 এর ডিসেম্বরে ওরা আমাকে একদিন ডাকলো, গান শুনলো, আমি মেরা জীবন কোরা কাগজ ওনাকে শুনিয়েছিলাম, খুব ভালো লেগেছিল ওদের। এবং শুরু থেকেই আমাকে বিশেষ লোক খুব একটা ফেরায়নি, যারা শুনেছিল হয়তো পরে চান্স দিয়েছে কিন্তু সবাই এনকারেজ করেছে। তো ওই সময় অমিতাভ বচ্চনের একটা ওয়ার্ল্ড ট্যুর হচ্ছিল 1993 এর মার্চ এপ্রিলে। সেই সময় ওরা চেয়েছিল যে একজন নতুন ছেলেকে চান্স দেবে, তো প্রায় 25-30 জন এরকম এলিজিবল সিঙ্গার্সকে ওভারটেক করে আমাকে ওই ট্যুরটাতে ইনকর্পোরেট করে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বিগ ব্রেক ইন দ্য ইন্ডাস্ট্রি। আমেরিকা উইথ অমিতাভ বচ্চন ফার্স্ট পাসপোর্টে ছাপ পড়েছিল। আমার মনে আছে বাবা কাকা বকেছিল যে কেন খরচা করে পাসপোর্ট করে লিখিয়ে তোকে বাইরে নিয়ে যাবে, বাট বিসাইডস দ্য পয়েন্ট। তারপরে নাদিম শ্রাবণ আমাকে এক্সেপশনালি ব্যাক করেছে। ওদের প্রায় 25-30টা ছবিতে আমি ওই সময় 93 to 96 পিরিয়ডে গিয়েছি। ছোট ছোট গান হয়তো কোনোদিন টিভিতে বাজতো না, বাট ইট ওয়াজ এ বিগ থিং ফর মি টু গেট দোজ সংস এক্সপিরিয়েন্স। যখন ওরা বুঝলো যে আমি একটু আধটু ভালো গাইছি, আমাকে একটা খুব ইম্পর্টেন্ট গান দিল, ফিল্ম ছিল অগ্নিসাক্ষী, ও পিয়া পিয়া কেহরা এ মেরা জিয়া। কিন্তু ওই সময়তে যেহেতু আমি একটু ধরুন স্টপ গ্যাপ সিঙ্গার ছিলাম, যে কেউ অ্যাভেলেবেল না হলে আমাকে ডাকা হতো, উইচ ইজ ভেরি ন্যাচারাল। আই হ্যাড টু গো টু দ্যাট স্ট্রাগল। অনেকে ভেবেছিল এটা শানুদার গলা, কেউ ভাবতো এটা বিনোদ রাঠোরের গলা, কেউ ভাবতো অভিজিৎদার গলা। তো আমি রেকগনিশন পাইনি। আমি রেকগনিশন পেলাম সাত রং কে সপনে ফিল্ম থেকে। ABCL অমিতজির কোম্পানির ছবি ছিল, ওতে আমি 4টে গান গাই। তার মধ্যে একটা গান খুব পপুলার হয়েছিল, আতি হ্যায় তো চল তু মেরে সাথ মে ও দে দে সাথিয়া হাথোঁ কো হাথ মে। এই গানটা আসার পরে একটু ইন্টারভিউ হলো, প্লেব্যাক সিঙ্গার থেকে আমি একটু ক্যামেরার সামনে এলাম। I was recognized from that song. বাপিদা আমাকে আমার লাইফের যে প্রথম দুটো গান, একটা নাদিম শ্রাবণের ইক্কা রাজা রানী, আরেকটা প্রেম যোগ জিন্দগি 4 দিন কি না রুঠো সানাম, আমি 1993-তে গিয়েছিলাম, সেটা অফকোর্স বাপিদা আমাকে দিয়েছিল। বাপিদার সঙ্গে অনেক শোতে আমি গেছি, আরও অনেক গান আমি বাপিদার গিয়েছি। অফকোর্স হি হেল্প মি ইন দ্য ইনিশিয়াল স্টেজেস। আতি হে তো চল তু মেরে সাথ মে ঠিক পরেই আমি একটা জীবনের আমার একটা মাইলস্টোন হচ্ছে AR রহমানের জন্য আমি গিয়েছিলাম ডোলি সে যাকে রাখনা পিকচারে দিয়ে। ये खोया खोया रहता है, ये दिन में सोया सोया रहता है, ये रातों को उठ उठ के रोता है, यही गाता है कि ले गया दिल तरड़म पम चलो उसको ढूंढेंगे हम।
এই গানটা খুব পপুলার হয়েছিল। তবে যে গানটা থেকে আমি ধরুন নর্মাল পাবলিকের মধ্যে খুব পরিচিতি পেয়েছিলাম, দেখছিলাম অটোরিকশাতে গান বাজছে, ট্যাক্সিতে বাজছে, সেটা হচ্ছে বাবু এই গানটা যে এত বড় হিট হবে তুমি কোনোদিন ভেবেছিলে কাহো না প্যার হ্যায়? সত্যি কথা বলতে কি গান যখন রেকর্ড করি ভাবি যে এটা হয়তো বিরাট হিট হবে, তবে এটা যে এরকম হবে আমি সত্যি ভাবিনি। সত্যি কথা বলছি, যেহেতু এটা বাংলা টেলিভিশন, সত্যি কথা বললাম। হিন্দি ইন্টারভিউ হলে কিন্তু বলি আই হ্যাড আ ফিলিং দ্যাট ইউ নো ইট মাইট টু। বাট তোমাকে যে সিলেক্ট করলো এই গানের জন্য ঋতিকের গলায়, ওয়াজ এনি পার্টিকুলার রিজন? দেখুন, দে হ্যাড এ চয়েস। আই মিন আই ওয়াজ নট আ বিগ নেম দেন, যে কোনো কারো কি ওরা ওই গানটা গাওয়াতে পারতো। ইটস রাজেশ রোশন অ্যান্ড রাকেশ রোশনস গ্রেটনেস কি ওরা দে হ্যাড ফেথ ইন মি। আর রাজেশ রোশন এবং রাকেশজি দুজনেই আমাকে অনেক বহুদিন ধরে ক্লোজলি ফলো করেছেন। হ্যাঁ, এই গানটা আমি রাজেশ রোশনের জন্য প্রথমবার গাই। দিস ওয়াজ দ্য ফার্স্ট সং আই স্যাং ফর রাজেশ রোশন। বাট পিকচারেতে যে সিচুয়েশনে এই গানটা আসছিল, রাজু ভাই ফেল দ্যাট আই হ্যাড দ্যাট রিকোয়ার্ড ভিগার ইন মাই ভয়েস। তো হি ওয়াজ ভেরি শিওর। একটা ইয়াং ছেলে, ইয়াং ভিগারাস ভয়েস। ওয়েল হি ফেল্ট আই উড সুট দ্য সং দ্য মোস্ট। আর দেখুন, কাহো না প্যার হ্যায়তে যারাই গিয়েছে, আমার শানুদা বলুন, উদিতজি বলুন, সবাই অত্যন্ত ভালো গেছে। লাকি আলি ইনফ্যাক্ট। আমি যে গানটা পেয়েছিলাম, আমি ভেরি হ্যাপি যে আমি ওটা খারাপ গাইনি। দ্যাট ইজ অল আই ক্যান সে। খুব সুন্দর গেয়েছিলেন। ঋতিক মাস্ট বিন ভেরি হ্যাপি। Yeah, I was there for the shootings. ফিল্ম সিটিতে একটা স্টেডিয়াম সেট তৈরি করে, স্টেডিয়ামের সেট তৈরি করে গানটা শুটিং হয়েছিল। দুটো রাত্রির আমি সারা রাত্রি বসে বসে দেখতাম যে ছেলেটার কি অ্যামেজিং কোয়ালিটিস। ওয়ান হ্যাজ টু সে, আমি রিসেন্টলি আমেরিকা থেকেও দেখে এলাম যে ইভেন হলিউড এজেন্টস আর ভেরি ভেরি কিন অন হিম, বিকজ হি রিয়েলি হ্যাজ ডান আ লট টু রিচ দিস স্টেজ। ওয়েল, নিশ্চয়ই ওর মনে হয়েছিল যে আমার গলা ওকে শুট করছে, সেই জন্যই হি ইজ প্রবাবলি সাপোর্টেড মি। তুমি কি এখন কনস্ট্যান্টলি ওর গানগুলো গেয়ে যাবে? প্লেব্যাক সিঙ্গাররা নিজেরা ডিসাইড করতে পারে না। আমি যদি বলি যে আমি ভাবছি এই গাইবো তাই, ইটস গোইং টু বি ব্র্যাগিং। বিকজ গান তৈরি হওয়ার পরে মিউজিক ডিরেক্টররা নিজেরা ডিসাইড করে যে কোন গানটা কোন সিঙ্গারকে শুট করবে। আই এম জাস্ট ভেরি হ্যাপি যে আই অ্যাম ইন দ্যাট লিগ অফ 3-4 সিঙ্গার্স who are being considered for singing for Hrithik. আর এদিকে তোমাকে অমিতাভ বচ্চনের ছেলের জন্য তো গাইতে বলেছে। দেখুন, অমিতাভ বচ্চন এমন একজন আর্টিস্ট, স্বপ্নে যার সঙ্গে আমি ডিনার করেছি, আমি ওনার সঙ্গে তাস খেলেছি, ওনার জন্য প্লেব্যাক গিয়েছি, তবে সবই স্বপ্নে। হঠাৎ দেখলাম যে গানগুলো রিসেন্ট বেরোবে, তেরা জাদু চল গয়া, যেটা অলরেডি রিলিজ করে গেছে, অনেকের ভালো লেগেছে আমার গানটা। বাবু, আমাদের কলকাতার পুজোর জন্য তুমি কোনো গান গেয়েছো বাংলা এবছর? প্রতি বছরই আমি গাই, এবছরও গেয়েছি ইউনিভার্সাল মিউজিকের থেকে। ক্যাসেটের নাম প্রিয়তমাশু। শুনিয়ে দিই, এই গানটা আমার ইনফ্যাক্ট ইট গোজ উইথ মাই স্ট্রাগল। ইটস লাইক পুলকদার লেখা। দিস ইজ ওয়ান অফ মাই সংস। ইটস লাভলি। থ্যাংক ইউ। স্যাড পুলকদা আমাদের সঙ্গে নেই। বাবু, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। ইউ আর ইয়াং, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমরা সবাই কলকাতা থেকে তোমার জন্য বেস্ট উইশেস চাইবো, অপেক্ষা করব তুমি আরো নাম করবে, তোমার গান শুনতে, অ্যান্ড কলকাতায় তোমার সাথে আরো অনেক বেশি ফাংশন করব আশা করি। থ্যাংক ইউ সো মাচ। তবে যাবার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান সিঙ্গার, আমি কখনো ভালো গেয়েছি, কখনো খারাপ গেয়েছি, কখনো লোকের সঙ্গে ওয়ার্ম বিহেভ করেছি, কখনো হয়তো কোনো কারণে পারিনি। তবে যদি আমার কোনো গান কখনো আপনাদের ভালো লেগে থাকে, যদি একটা গানের জন্য বাবুল সুব্রকে আপনাদের কখনো ভালো লেগে থাকে, তাহলে আমি খারাপ গাইলেও প্লিজ ডোন্ট লিভ মি, বিকজ I need all of you. That's my driving force. That's very sweet, and we're all here for you. Thank you so much. আবার এর পরের সপ্তাহে আরেকজন অতিথি শুধু তোমাকে চাই।